সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি সাগুপ্তা শরীফ, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 8 অর্থাৎ অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাস দেখছো রীতিমতো সবাইকে আমার সেই জন্যে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। প্রত্যেকটা মানব সমাজ বিভিন্ন স্তরে স্তরে বিভক্ত। সেই প্রাচীন কাল থেকে আজ অবধি যত সমাজ আমরা লক্ষ্য করি, প্রত্যেকটি সমাজে কিন্তু বিভিন্ন স্তরে বিভক্ত। নৈতিকতা এবং মানবিকতার দিক থেকে, আইনের দিক থেকে প্রত্যেকটি মানুষকে সমাজ যে চোখে সমান মনে করা হলেও বাস্তবে কিন্তু এর নজির পাওয়া খুবই কঠিন। তার কারণেই যে প্রত্যেকটি মানব সমাজ যুগে যুগে বিভিন্ন স্তরে বিভক্ত আমরা দেখতে পাই। এই যে স্তর বিভক্তিটা, সেটা হচ্ছে যে মানুষের শিক্ষা, অর্থ সম্পদ, মেধা, যোগ্যতা বিভিন্ন দিক থেকে সমাজের মধ্যে আমরা কি লক্ষ্য করি? অসমতা লক্ষ্য করি। আর এই অসমতার ফলেই কিন্তু সমাজের মধ্যে স্তর বিন্যাসটা সৃষ্টি হয়। তাহলে আমরা কি দেখি? যে প্রত্যেকটি মানব সমাজই স্তরে বিভক্ত। তাই আজকে আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন অ্যান্ড ইনইকুয়ালিটি। তোমরা লক্ষ্য করো যে সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। আচ্ছা, তাহলে আমরা এই যে স্তরবিন্যাসের ভূমিকাটা জানতে পারলাম। এখন আমরা দেখব এই যে স্তর বিন্যাস অর্থাৎ সোশ্যাল স্ট্রাটিফিকেশন। স্ট্রাটা, ভূতত্ত্বে স্ট্রাটা প্রত্যয়টি মাটি বা শিলার স্তর বোঝাতে ব্যবহৃত হয়েছে। স্ট্রাটা অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে স্ট্রাটিফিকেশন, তাই না? তো এই যে স্ট্রাটা প্রত্যয়টি ভূতত্ত্বে মাটি বা শিলার স্তর বোঝাতে ব্যবহৃত হয়। আর এই যে মাটি বা শিলার স্তর, ঠিক সেইভাবে কিন্তু সমাজটাও স্তরে স্তরে সজ্জিত। আর সেই জন্যেই সমাজ বিজ্ঞানীরা এই মাটির শিলা স্তরের সাথে তুলনা করেছে সমাজ বিজ্ঞানের বিভিন্ন স্তর। আর সমাজ বিজ্ঞানীরা এই যে স্তর বিন্যাসটাকে তাহলে কিসের সাথে তুলনা করলো? এই স্ট্রাটার সাথে। হ্যাঁ, আর তাহলে আমরা এভাবেই লক্ষ্য করি যে আমাদের মেধা, যোগ্যতা, অর্থ সম্পদ এবং শিক্ষা, বিভিন্ন রাজনৈতিক আর অর্থনৈতিক যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো রয়েছে,
তার ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। তাহলে আমরা এই যে সাধারণভাবে যে স্তর বিন্যাসটা, এই শব্দটা কোথা থেকে আসলো, এর যে একটা উৎপত্তিগত দিক আমরা লক্ষ্য করলাম। তাহলে আমরা এখন এই স্ট্রাটিফিকেশন অর্থ এবং এই যে সমাজ বিজ্ঞানীরা এই স্ট্রাটিফিকেশন অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসে তারা কি সংজ্ঞা দিয়েছে আমরা সেটা এখন দেখব। আচ্ছা, তো সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে প্রথমেই আমরা সরকিন, সমাজবিজ্ঞানী সরকিন, তিনি কি বলেছেন। আচ্ছা, সরকিন বলেছেন যে উচ্চ নিচু শ্রেণী ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। কোন সমাজবিজ্ঞানী? সমাজবিজ্ঞানী সরকিন, সমাজবিজ্ঞানী সরকিন। আচ্ছা, এবার আমরা দেখব যে সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার, সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তিনি বলেন যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে মানুষের মধ্যে যে মর্যাদাগত দিক থেকে মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। আচ্ছা, এবার আমরা সমাজ বিজ্ঞানী অকবার্ন এবং নিউটন তাদের মতে যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে কি নিয়ন্ত্রিত অসাম্য, নিয়ন্ত্রিত অসাম্য, যেখানে মানুষের সামাজিক ভূমিকা এবং কার্যাবলীর ভিত্তিতে কি এই ভেদাভেদটা হয়ে থাকে, সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি কি বলেছেন যে সামাজিক স্তর বিন্যাসটা অর্থনীতির উপরে ভিত্তি করে মানুষের মধ্যে যে ভেদাভেদটা তৈরি হয় সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। এবং কিংসলে ডেভিস ও মুর তাদের মতে হচ্ছে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে কাজের ভিত্তিতে মানুষের মধ্যে যে ভেদাভেদ সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী তারা যে সংজ্ঞাগুলো দিয়েছেন। তাহলে আমরা এখন একটু লিখে নেই যে এই স্তর বিন্যাসটা কোথা থেকে এসেছে এবং এই সমাজবিজ্ঞানীগুলোর নাম। তাহলে এই যে আমাদের স্ট্রাটিফিকেশন, আমরা প্রথমে যেটা, তাহলে আমরা কি যে প্রথমেই আমরা দেখব যে সামাজিক স্তর বিন্যাসটা কি, তাই না, দেখছি আর কি। তা আমরা আলোচনা করলাম যে সামাজিক স্তর বিন্যাস কি, তারপরে আমরা আলোচনা করলাম 2 সংজ্ঞা। আচ্ছা, তাহলে দেখো যে স্ট্রাটিফিকেশন যেটা হচ্ছে এই স্ট্রাটা থেকে এসেছে, তাই না, স্ট্রাটা থেকে এসেছে। আর আমরা সমাজবিজ্ঞানী হচ্ছে সরকিন, অকবার্ন ও মিনকফ, তারপরে ম্যাকাইভার, সমাজবিজ্ঞানী ম্যাকাইভার, সরকিন, অকবার্ন ও মিনকফ, ম্যাকাইভার 4, সমাজবিজ্ঞানী কার্ল মার্কস 5, কিংসলে ডেভিস ও মুর।
কিংসলি ডেভিস ও মুর। তো দেখো আমরা এই যে স্ট্রাটিফিকেশন শব্দটি এসেছে স্ট্রাটা শব্দ থেকে, যেটা হচ্ছে ভূতত্ত্বে ব্যবহৃত হয়েছে, এবং সেইখান থেকে সমাজবিজ্ঞানীরা এই স্ট্রাটিফিকেশন শব্দটি গ্রহণ করেছে। হ্যাঁ, আর আমরা যে জিনিসটা দেখলাম যে সমাজবিজ্ঞানী সরোকিন, অকবার্ন ও নিমকভ, ম্যাকইভার, আমাদের সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, কিংসলি ডেভিস ও মুর, তো তাদের যে সংজ্ঞাগুলোর ভিত্তিতে আমরা লক্ষ্য করি যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে আমাদের যে অর্থ সম্পদ, শিক্ষা, যোগ্যতা, মেধা, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বিভিন্ন যে সুযোগ সুবিধার কারণে মানুষের মধ্যে যে ভেদাভেদ তৈরি হয় সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। তো আমরা এখন আলোচনা করব সামাজিক স্তর বিন্যাসের ধরন। সামাজিক স্তর বিন্যাসের ধরন। সমাজ বিজ্ঞানীরা এই সামাজিক স্তর বিন্যাস আলোচনা করতে গিয়ে তারা ব্যাখ্যা করেছে যে সমাজে যে বিভিন্ন ধরনের যে ধরনগুলো সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান ধরন হচ্ছে কি চারটি। হ্যাঁ, চারটা। একটা হচ্ছে দাস প্রথা, দুই হচ্ছে সামন্ত প্রথা বা ব্যবস্থা, তৃতীয়ত হচ্ছে জাতিবর্ণ, আর চতুর্থত হচ্ছে শ্রেণী বা পদমর্যাদা। তো এই যে সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তর বিন্যাসের চারটি অন্যতম প্রধান ধরনের কথা তারা উল্লেখ করেছে। তো আমরা প্রথমেই এই সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন দাস প্রথা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমি এখন এই নামগুলো মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সামাজিক স্তর বিন্যাসের ধরন। হ্যাঁ, ধরন। তো ধরনগুলোর মধ্যে ধরনগুলো হচ্ছে কি যে চার প্রকার। প্রথম হচ্ছে দাস প্রথা, দুই আমাদের স্টেট, তিন জাতি বর্ণ, চার হচ্ছে শ্রেণী বা পদমর্যাদা। আচ্ছা, তাহলে দেখো দাস প্রথা, স্লেভারি সিস্টেম, স্টেট বা সামন্ত ব্যবস্থা, জাতি বর্ণ কাস্ট, শ্রেণী বা পদমর্যাদা হচ্ছে ক্লাস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন দাস প্রথা নিয়ে আলোচনা করছি। দাস প্রথা বা দাস ব্যবস্থা সামাজিক স্তর বিন্যাসের একটি উৎকৃষ্ট উদাহরণ, যার মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে অসমতাটা রয়েছে সেটা সুস্পষ্ট হয়ে ওঠে। এই দাস প্রথা বা দাস ব্যবস্থা সম্পর্কে ম্যাক্স ওয়েবার বলেন, প্রাচীন গ্রিস এবং রোমান সমাজে এর উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায় বা আদর্শ নমুনা মেলে
প্রাচীন গ্রিস এবং রোমান সমাজ। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে আমেরিকার দক্ষিণ রাজ্যগুলোতে এই দাস প্রথা বা দাস ব্যবস্থা পরিলক্ষিত হয়। তো এই যে দাস, আমরা কিন্তু যে দাস ব্যবস্থাটা প্রাচীন সমাজ থেকেই লক্ষ্য করে আসছি। সংগ্রহমূলক সমাজের পরপরই যখন কৃষিভিত্তিক সমাজের সূচনা হয়, তখন ব্যক্তিগত মালিকানার সৃষ্টি হয়। আর এই ব্যক্তিগত মালিকানার ধারণা থেকেই কিন্তু দাস ব্যবস্থারও সূচনা। তো এই যে দাস যে প্রথা, এই যে একটা ব্যবস্থা, অর্থাৎ দাসের প্রতি যে অমানবিক আচরণ এবং সমাজে তারা যে একটা অমানবিক অবস্থানে তাদের কি অবস্থাটা ছিল, এই দাসদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বা দাস প্রথাকে সমর্থন করে বিভিন্ন সমাজবিজ্ঞানী বা দার্শনিকরা তাদের মতামত রেখেছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দাস প্রথাকে সমর্থন করে বলেন যে দাস প্রথা হচ্ছে উৎপাদনের জীবন্ত হাতিয়ার। দাস প্রথা হচ্ছে উৎপাদনের জীবন্ত হাতিয়ার। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থে তিনি বলেন যে যারা প্রজ্ঞাবান অর্থাৎ যারা জ্ঞানী তারা শুধু আদেশ করে, আর যারা প্রজ্ঞাবান নয় কিন্তু শক্তিতে বলীয়ান তারা শুধু এই আদেশগুলো কি পালন করে থাকে। অর্থাৎ প্রজ্ঞাবান ব্যক্তির আদেশগুলো কিন্তু পালন করে থাকে যারা শক্তিতে বলীয়ান। তার কারণই হচ্ছে তারা হচ্ছে কি প্রজ্ঞাবান নয়, তাই না? তাহলে আমরা এই যে লক্ষ্য করি যে অ্যারিস্টটল বলেন যে এই দাস এটা হচ্ছে কি স্বাভাবিকভাবেই সমাজের প্রয়োজনেই এই দাসের সৃষ্টি হয়েছে, দাস প্রথার সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখি যে যারা হচ্ছে আমাদের প্রজ্ঞাবান ব্যক্তি তারা হচ্ছে যুক্তির জ্ঞানের উৎস, আর আমাদের এই দাস হচ্ছে দেহ বা কি লালসার প্রতিনিধি। এই হচ্ছে আমাদের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি দাস সম্পর্কে তার মতামত দিয়েছে। এবার আমরা দেখব যে এল.টি. হবহাউস, সমাজবিজ্ঞানী এল.টি. হবহাউস বলেন তার সংজ্ঞা অনুসারে যে দাস হচ্ছে এমন এক ব্যক্তি যা আইনগতভাবে সমাজে আইনগতভাবে অন্যের সম্পত্তি হিসাবে কি পরিগণিত হয়। অর্থাৎ দাস প্রথাটা একদম কি যে সামাজিকভাবে আইনগতভাবে স্বীকৃত, তার নিজস্ব কোনো অধিকার থাকে। এল.টি. হবহাউস দাস সম্পর্কে এই সংজ্ঞা দিয়েছে। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি এই দাস ব্যবস্থাকে একটি অর্থনৈতিক নির্ভর সমাজ ব্যবস্থা বলে আখ্যায়িত করেছে। তার কারণ কি যে দাসদেরকে উৎপাদনের কাজেই ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখব যে সমাজবিজ্ঞানী নিবয়ের তার সংজ্ঞায় দাস সম্পর্কে যে আলোচনা করেছে সেখান থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য চলে আসে যে এই দাস সম্পর্কে। তো তার মতে যে দাস হচ্ছে মালিকের অধীনস্থ বস্তু, দাসের কোনো রকম নিজস্ব অধিকার নাই, তাকে মালিক যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে। আর যেহেতু মালিকের অধীনস্থ বস্তু তাই তার কোনো রাজনৈতিক
ক্ষমতাও কিন্তু তার নেই, রাজনৈতিক অধিকার নাই, সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এবং সে সরকার নির্বাচনে তার কিন্তু কোনো ভূমিকা নেই। আচ্ছা, আর দ্বিতীয়ত আমরা লক্ষ্য করি যে দাসদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা, অর্থাৎ আমরা এই বর্তমান পুঁজিবাদ সমাজে যে লক্ষ্য করি যে শ্রমিক শ্রেণী তার কিন্তু কাজে ইস্তফা দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু দাস এমন একটি প্রথা, এমন একটি ব্যবস্থা যেখানে দাস ইচ্ছা করলে কাজ থেকে নিজে ইস্তফা দিতে পারত না, সারা জীবন সে মালিকের কি স্থাবর সম্পত্তি হিসাবে পরিগণিত হতো। আর আমরা লক্ষ্য করি যে দাস হচ্ছে অর্থনৈতিক উৎপাদনের হাতি। সমাজবিজ্ঞানী নিবয়ের তার যে আলোচনা থেকে এই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। আর সমাজবিজ্ঞানী বিদ্যাভূষণ তিনি এই দাস ব্যবস্থা সম্পর্কে বলেছেন, দাস ব্যবস্থা হচ্ছে একটি সম্পত্তি হিসাবে তিনি তুলনা করেছেন। তাহলে দেখো যে আমরা এই দাস প্রথা সম্পর্কে জানলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন আমরা আলোচনা করি। সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন, যে ধরনটার মধ্যে দিয়ে আমরা কি লক্ষ্য করলাম, এই যে সমাজে যে দাস প্রথা, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করি যে দুটো শ্রেণী, সেটা হচ্ছে কি যে দাস এবং দাস প্রভু। হ্যাঁ, তা আমরা পরবর্তীতে যেমন ক্লাসে হয়তো আলোচনা করব যে কার্ল মার্কস যে বিভিন্ন মানব সমাজকে তিনি বিভক্ত করেছেন, সেখানে দেখিয়েছেন যে যেভাবে সমাজগুলো আসছে, যেমন দাস সমাজে দাস প্রভু এবং দাস, তারপরে আমাদের সামন্ত প্রভু এবং ভূমি দাস। হ্যাঁ, এভাবে পুঁজিবাদ সমাজে আমাদের আসছে যে মালিক এবং শ্রমিক শ্রেণী। তো এইভাবে আমরা কি যে সবসময় কিন্তু দেখছি যে সমাজটা বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে আছে। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের প্রথম যে ধরন দাস প্রথা অর্থাৎ স্লেভারি সিস্টেম নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব স্টেট বা সামন্ত ব্যবস্থা। হ্যাঁ, স্টেট বা সামন্ত ব্যবস্থা। আচ্ছা, তো এটা আমাদের যে মধ্যযুগে ইউরোপীয় সমাজে এই স্টেট ব্যবস্থার চিত্রটা প্রতিফলিত হয়েছে। এই স্টেটের মধ্যে দিয়েই আমাদের যে ইউরোপের যে সমাজ ব্যবস্থা, যে স্তর বিন্যাসটা ফুটে উঠেছে এই স্টেট ব্যবস্থার মধ্যে দিয়ে। হ্যাঁ, তো আর এই জন্যই কিন্তু এই স্টেটকে কিন্তু বলা হচ্ছে আবার এই সামন্ত সমাজ ব্যবস্থা। আসলে আমরা স্টেট বলতে কি বুঝি, যে কোনো জমিদারের, তাই না, অধীনে কি যে জমিগুলো থাকে। হ্যাঁ, এক একটা স্টেট। তো এই যে আমরা লক্ষ্য করি যে এই স্টেট, তাহলে এই স্টেটটার মধ্যেই কিন্তু যে সামন্ত ব্যবস্থা, হ্যাঁ, যে স্তর বিন্যাসটা সেটা ফুটে ওঠে। তাহলে আমরা এখন এই স্টেট ব্যবস্থা সম্পর্কে দেখব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্তর বিন্যাসের দ্বিতীয় স্তর বা ধরন, যেটার মধ্যে দিয়ে সামাজিক স্তর বিন্যাসের একটি সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে। সমাজবিজ্ঞানী টি.বি. বটমর এই স্টেট ব্যবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে এখানে তিনটা স্টেট। প্রথম স্টেট হচ্ছে যাজক, দ্বিতীয় স্টেট অভিজাত এবং তৃতীয় স্টেট হচ্ছে কি সাধারণ মানুষ। হ্যাঁ, তো যাজক প্রথম স্টেটের কাজ যেটা হচ্ছে
কি সবার জন্যে প্রার্থনা করা, আর অভিজাত শ্রেণী সবার ভাগ্য অর্থাৎ সবার নিরাপত্তা দানকারী, আর যে সাধারণ যে তৃতীয় স্টেট যেটা হচ্ছে সবার জন্য খাদ্য যোগান দেওয়া। তাহলে এই যে দেখো যে এই স্টেটের মধ্যে দিয়ে ফুটে উঠেছে কি শ্রেণী বিভাজন। হ্যাঁ, শ্রেণী বিভাজন। আচ্ছা, তাহলে আমরা এটা লক্ষ্য করলাম যে সমাজ বিজ্ঞানী নিবয় তিনি এই স্টেট ব্যবস্থার মধ্যে যে শ্রেণী বিভাজনটা, যে স্তর বিভক্তিটা রয়েছে তিনি ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা, এখন এই যে স্টেট, এই স্টেট ব্যবস্থাটাকে ব্যাখ্যা করলে এটার কিন্তু কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। আচ্ছা, তাহলে আমরা তার আগে একটু দেখে নেই যে এই স্টেটের মধ্যে যে তিনটি শ্রেণীর অস্তিত্ব ছিল কি কি, তাই না? একটু মুছে দিলাম। যে আমরা স্টেট বা সামন্ত ব্যবস্থায় যে বিষয়টা আমরা দেখি যে প্রথম স্টেট যাজক, দ্বিতীয় স্টেট অভিজাত শ্রেণী, তৃতীয় স্টেট হচ্ছে আমাদের কি যে সাধারণ মানুষ। আমাদের হচ্ছে সবার জন্য প্রার্থনা, যাজক শ্রেণী সবার জন্য প্রার্থনা করে, সবার নিরাপত্তা সাধন করে হচ্ছে অভিজাত শ্রেণী, আর সাধারণ মানুষ সকলের খাদ্যের যোগান দেয়। আচ্ছা, তো আমরা যে বিষয়টা এখানে আমরা শ্রেণী স্তরগুলো কিন্তু লক্ষ্য করলাম। হ্যাঁ, প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট আর তৃতীয় স্টেট। এবার আমরা যে আর একটু যে এই স্টেট ব্যবস্থাটা ব্যাখ্যা করলে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কি যে স্টেটে, হ্যাঁ, স্টেটে আমাদের যে কি সাধারণ মানুষের কি কোনো ধরনের অধিকার বা সুযোগ সুবিধাগুলো ছিল না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে স্টেটের মধ্যে এই যে মর্যাদা, ভূমিকা, সেই বিষয়গুলো কিন্তু আইনগতভাবে কি নির্ণীত ছিল। আমাদের যে আমরা এই যে দেখো যে স্টেটে তাদের যে মর্যাদা এবং যে ক্ষমতা, অর্থাৎ এই স্টেটের মধ্যে যে ক্ষমতা এবং যে মর্যাদা সেটা কিন্তু আইনগতভাবে স্বীকৃত ছিল, তাহলে সেটা কিন্তু কেউ পরিবর্তন করতে পারতো না। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে স্টেটের মধ্যে যে সাধারণ মানুষের তাদের কিন্তু কোনো অধিকার ছিল না, মানে বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের যে অধিকারের কথা তারা কিন্তু বলতে পারতো না। হ্যাঁ, ভূমিদাস তারা কিন্তু তাদের এই অধিকারের কথা, তাদের অসুবিধার কথা তারা কি তাদের রাজার কাছে বর্ণনা করতে পারত না। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করি যে স্টেটের মধ্যে কি ছিল ব্যাপক শ্রম বিভাগ। ব্যাপক শ্রম বিভাগ অর্থাৎ এই যে কাজগুলো স্তরে স্তরে কিন্তু বণ্টিত ছিল। আর তৃতীয়ত আমরা এই স্টেটের মধ্যে যেটা লক্ষ্য করি যে এটা একটি রাজনৈতিক গোষ্ঠী, অর্থাৎ আমাদের যে এই যে ভূমিদাস, হ্যাঁ, অর্থাৎ এই তৃতীয় স্তরের মানুষের কিন্তু কোনো রাজনৈতিক অধিকার তাদের ছিল না। তাহলে আমরা দাস সমাজে লক্ষ্য করলাম দাস এবং দাসপ্রভু, আর এই সামন্ত বা স্টেট ব্যবস্থার মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করি এখানে হচ্ছে দুটো
শ্রেণী, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি সামন্ত প্রভু এবং ভূমিদাস। তাহলে এটা হচ্ছে আমাদের সামাজিক স্তর বিন্যাসের কি দ্বিতীয় ধর। এবার আমরা আমাদের তৃতীয় ধরন অর্থাৎ জাতি বর্ণ প্রথা, কাস্ট সিস্টেম। হ্যাঁ, কাস্ট সিস্টেম। আচ্ছা, এই যে কাস্ট অর্থাৎ বর্ণ প্রথা, এই শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ কাস্টা থেকে, স্প্যানিশ শব্দ কাস্টা থেকে, যার অর্থ হচ্ছে বংশগত গুণাবলী। এবং সর্বপ্রথম পর্তুগিজরা এই কাস্ট শব্দটি কি করেন, ব্যবহার করেন। এবং তারা আমাদের যে প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করে এই কাস্ট শব্দটি তারা ব্যবহার করেন। তার কারণ কি, যে প্রাচীন ভারতীয় সমাজ ব্যবস্থা অর্থাৎ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে যে বর্ণ প্রথা, তাই না, একটা কিন্তু প্রচলন রয়েছে। হ্যাঁ, বর্ণ প্রথার প্রচলন রয়েছে। তো সেখানে আমরা যেটা দেখতে পারি যে এই যেটা সীমাবদ্ধতা কিন্তু এই ভারতীয় বর্ণ প্রথার অর্থাৎ সমাজ ব্যবস্থার মধ্যে আছে। তো আসলে আমরা এই জাতিবর্ণ প্রথাটা কি, জাতিবর্ণ প্রথা হচ্ছে একটি অন্তর্গোত্র বিবাহভিত্তিক গোষ্ঠী, যাদের একটি ঐতিহ্যবাহী পেশা রয়েছে এবং রয়েছে কিছু সামাজিক বিধি নিষেধ। হ্যাঁ, তাহলে তাদের কিন্তু রয়েছে কিন্তু কি, আমরা যে বিষয়টা লক্ষ্য করি, তারা কিন্তু অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক গোষ্ঠী, তাদের কিন্তু নিজ গোষ্ঠীর মধ্যে অর্থাৎ নিজ গোত্রের মধ্যে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এবং তারা কিন্তু এই যে বলা হচ্ছে যে ঐতিহ্যবাহী পেশায় তারা কিন্তু নিয়োজিত থাকে, অর্থাৎ যার যার যা পেশা, হ্যাঁ, সেটা কিন্তু তারা উত্তরাধিকার সূত্রে কিন্তু সেটা লাভ করে। এবং তাদের মর্যাদাটা তারা কিন্তু কি তাদের উপর আরোপিত অর্থাৎ আরোপ করা হয়েছে। হ্যাঁ, তারা কিন্তু অর্জন আর করতে পারে না, তাহলে সেটাই তাদেরকে কিন্তু গ্রহণ করতে হয়। আর তাদের মধ্যে অনেক বিধি নিষেধ কিন্তু রয়েছে। হ্যাঁ, যেই বিষয়গুলো কিন্তু তাদেরকে কি অক্ষরে অক্ষরে কিন্তু মেনে চলতে হয়। কারণ আমরা আমাদের যে হিন্দু সমাজ অর্থাৎ যে ভারতীয় যে সমাজ ব্যবস্থার মধ্যে যে বর্ণপ্রথা, সেখানে কিন্তু আমরা কি লক্ষ্য করি, যে সেখানে চারটা কিন্তু শ্রেণীর অবস্থান কিন্তু আমরা দেখি, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তাই না। আর আমরা এই যে জাতিবর্ণ ব্যবস্থাটা প্রাচীন মিশর, মায়ানমার, রোম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই বর্ণপ্রথার অস্তিত্ব লক্ষ্য করি। তো দেখা যাচ্ছে যে এই কাস্ট অর্থাৎ এই বর্ণ যে ব্যবস্থাটা ভারতীয় সমাজে সর্বব্যাপকভাবে প্রচলিত, তাই না। এর ব্যাপকতা, স্থিতিশীলতা এই হচ্ছে ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে এর উৎকৃষ্ট উদাহরণ। তো আমরা এই যে এখানে দেখি যে এই কাস্ট সিস্টেমের মধ্যে অর্থাৎ যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো ব্রাহ্মণ সমাজ এখানেও কিন্তু তাই, তারা হচ্ছে ধর্মচর্চা অর্থাৎ ধর্মবিদ্যা, তারা এইটার মধ্যে রয়েছেন। আমরা হচ্ছে ব্রাহ্মণের পরে আমাদের কি আসছে, যে ক্ষত্রিয়, তারা হচ্ছে যোদ্ধা শ্রেণী। হ্যাঁ, তারা হচ্ছে যোদ্ধা শ্রেণী। আর কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারা হচ্ছে ব্যবসায়ী। বৈশ্য শ্রেণীটা তারা হচ্ছে ব্যবসায়ী। আর আমাদের শূদ্র, যেটা বলা হচ্ছে কি সবার নিচু শ্রেণী হচ্ছে শূদ্র। তো দেখা যাচ্ছে এই যে দেখো যে একটা কি এই মর্যাদাগত দিক থেকে কিন্তু একটা বিভাজন রয়েছে। এবং এই যে মর্যাদাটা, হ্যাঁ, তাদের যে অধিকার, যে সুযোগ সুবিধাটা, সেটা কিন্তু আবার আইনগতভাবেই কিন্তু স্বীকৃত। সেই মর্যাদাটা কিন্তু তারা কিন্তু কি যে পরিবর্তন কিন্তু করতে পারছে না। তো আমাদের সমাজবিজ্ঞানী টি.এইচ. মার্শাল, তিনি কিন্তু এই যে বর্ণ প্রথাকে কি একটি ধর্মীয় প্রতিষ্ঠান বলে
আখ্যা দিয়েছেন এবং টিবি বটমর এটাকে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসাবে আখ্যায়িত করেছে এই বর্ণ প্রথাকে। তো আমি আজকে আমরা এই যে আমাদের সামাজিক স্তর বিন্যাস অধ্যায় থেকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমাদের সামাজিক স্তর বিন্যাস কি, সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা এবং স্তর বিন্যাসের 3টা ধরন কিন্তু আমরা আজকে আলোচনা করলাম এবং এই পরবর্তী ক্লাসে আমরা 4র্থ ধরন এবং আমাদের এই কাস্টের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ